দক্ষিণেশ্বরের এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করতে সেকালে খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। আজকের হিসাবে যা প্রায় 50 কোটি টাকার সমান। কিন্তু লোকমাতা রানী রাসমণির সাধের এই মন্দিরটিকে প্রতিষ্ঠার পরেই দান করে দিতে হলো এক গরিব ব্রাহ্মণকে। কে ছিল সেই ব্রাহ্মণ, আর কেনই বা রানীমা এমন গুরুতর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন? 1855 খ্রিস্টাব্দের 31শে মে, দিনটা ছিল বৃহস্পতিবার। নমস্কার, আমি শুভজিৎ। বঙ্গদূত ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বঙ্গদূত ডক টিভি। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক মা ভবতারিণীর দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে জড়িয়ে থাকা নানান জানা অজানা ইতিহাস। শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি লোকালে চেপে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে এই দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশন লাগোয়া তৈরি হয়েছে স্কাইওয়াক। আপনারা যারা অনেক দিন দক্ষিণেশ্বরে আসেননি, তাদের কাছে মন্দিরে যাওয়ার এই নবতম রাস্তা বা স্কাইওয়াকটি দেখলে বেশ ভালো লাগবে। নতুন নতুন দোকান, মানুষজনের ভিড়, সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। স্কাইওয়াক ধরে সোজা হাঁটতে হাঁটতে আপনারা চলে আসবেন একেবারে মন্দিরের সামনে। এই হলো মন্দিরে প্রবেশের প্রধান সিংহদুয়ার। লোকমাতা রানী রাসমণি তখন মন্দির স্থাপনের জন্য বারাণসীর সমতুল্য গঙ্গার পশ্চিম দিকে বালি বা উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে জমি সংগ্রহের চেষ্টা করছিলেন। কিন্তু ওই অঞ্চলে 10 আনি 6 আনি খ্যাত জমিদারেরা রানী রাসমণিকে প্রচুর অর্থের বিনিময়ে কোনো জমি বা স্থান বিক্রি করতে অনিচ্ছুক ছিল। কারণ তাদের জমিদারির মধ্যে অপরের ব্যয়ে নির্মিত কোনো দেবালয় বা গঙ্গার ঘাট নির্মিত হোক, এটা তাদের আভিজাত্যে আঘাত করার মতো বিষয় ছিল। অগত্যা রানী বাধ্য হয়ে গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের জন্য জমির খোঁজ করতে শুরু করলেন। কলকাতা থেকে মাত্র 5 মাইল উত্তরে গঙ্গার পূর্ব উপকূলে উত্তর 24 পরগনার মধ্যেই এই দক্ষিণেশ্বর গ্রামটি অবস্থিত। সেকালে এই গ্রামটির সাথে অন্যান্য অঞ্চলের সাধারণ মানুষেরা খুব একটা পরিচিত ছিল না। সামান্য কয়েকটা ঘর, হিন্দু মুসলমানের মিলিত বসতি ছিল এইখানে। আর সেই সূত্রে মুসলমানদের বেশ কিছু মাজার ও দরগাও ছিল এই এলাকায়। অঞ্চলটির নাম দক্ষিণেশ্বর হওয়ার পশ্চাতে রয়েছে একটি ছোট্ট ইতিহাস। তা জানতে গেলে আমাদেরকে প্রায় কয়েক শত বছর অতীতে পাড়ি দিতে হবে। চলুন। বহুকাল পূর্বে এখানকার দেউলিপোতার জমিদার বান রাজা স্বপ্নাদিষ্ট হয়ে এখানে একটি শিবের সন্ধান পান এবং সেই শিবকে উদ্ধার করে তার মন্দির প্রতিষ্ঠা করে সেখানে নিত্য পূজার ব্যবস্থা করেছিলেন। দক্ষিণবঙ্গে এই শিব প্রাপ্তির ফলে এই শিবের নাম রাখা হয়েছিল দক্ষিণেশ্বর। কিন্তু এই দক্ষিণেশ্বর অঞ্চলের আদি নাম ছিল শোণিতপুর বা সম্বলপুর। রানী রাসমণি তখন মন্দির নির্মাণের জন্য হন্যে হয়ে জমির খোঁজ করছেন, কিন্তু মনের মতো জমি তিনি কোথাও পাচ্ছেন না। অনেক অনুসন্ধান করার পর অবশেষে এই জমিটিকে পাওয়া গেল, যেখানে বর্তমানে এই দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। কিন্তু এই জমিটিকে পাওয়ার পশ্চাতে সেকালে ঘটে গিয়েছিল একটি অদ্ভুত নিয়তির খেলা। সবই যেন মা ভবতারিণীর ইচ্ছে। দেখুন সেদিন ঠিক কি ঘটেছিল। বর্তমানে এই যে সুবিশাল মন্দির এলাকাটি দেখছেন, একসময় এটি ছিল একটি উদ্যান, নাম সাহেবান বাগিচা।
এই উদ্যানটির ইংরেজ মালিক ছিলেন জন হেস্টি। গঙ্গা তীরের এই সুন্দর উদ্যানের কুঠি বাড়িতেই তিনি বাস করতেন। সাহেবের সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ তার কি মনে হলো তিনি এখানে একটি চটকল গড়ার সিদ্ধান্ত নিলেন। এরপর পরিকল্পনা মাফিক চটকলের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য একদিন তিনি বিদেশে রওনা দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। পরবর্তীকালে এই 54.5 বিঘার সাহেবান বাগিচাটি রানী রাসমণি কোম্পানির কাছ থেকে 42,500 টাকায় কিনে নিয়েছিলেন। কুর্ম পৃষ্ঠাকার বা কচ্ছপের পিঠের মতো আকৃতি বিশিষ্ট এই অঞ্চলটি শাস্ত্র অনুযায়ী ছিল দেবীর মন্দির গড়ার আদর্শ স্থান। রানী রাসমণি যখন এই জমিটি কেনেন, এই জমির পূর্ব দিকে ছিল কাশীনাথ চৌধুরীর জমি, দক্ষিণ দিকে ছিল জেমস হেস্টির একটি কারখানা, পূর্ব দিকে ছিল গঙ্গা, আর উত্তর দিকে ছিল সরকারি বারুদখানা। জমিটি কেনার কিছুদিনের মধ্যেই রানীমায়ের নির্দেশে শুরু হয়ে গেল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ। প্রথম দিকে মন্দির নির্মাণে রানীর প্রধান সহায়ক ছিলেন তাঁর জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র দাস। পরে রানীর তৃতীয় জামাতা মথুর মোহন বিশ্বাস এই মন্দির নির্মাণের গুরু দায়িত্ব পালন করেছিলেন। তথ্যসূত্রে জানা যায়, তৎকালীন বিখ্যাত ম্যাকিনটস অ্যান্ড বারন নামক বিলাতি ঠিকাদার সংস্থাকে এই মন্দির ও তার সংলগ্ন ঘাট, উদ্যান প্রভৃতি নির্মাণের গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে 1847 থেকে 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 8 বছরের প্রচেষ্টায় আর 9,25,000 টাকা ব্যয়ে নির্মিত হল এই দক্ষিণেশ্বর মন্দিরটি। এই মন্দির নির্মাণ চলাকালীন রানীমা যে কৃচ্ছ সাধন আর ত্যাগ স্বীকার করেছিলেন তা সত্যই এক দৃষ্টান্ত। একদিকে চলছে দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের কাজ, আর একদিকে একই সাথে রানীর বাড়িতে তৈরি হচ্ছে দেবীর প্রতিমা গড়ার কাজ। এই সময় রানী রাসমণি ত্রিসন্ধ্যা স্নান, হবিষ্যান্ন ভোজন, মাটিতে শয়ন, যথাশক্তি জপ পূজাদি পূর্বক কঠোর ব্রত পালন ও আচার নিষ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করতেন। দীর্ঘ 8 বছরের অক্লান্ত পরিশ্রম আর অর্থ ব্যয় তখন দক্ষিণেশ্বরের মন্দির ও দেবী প্রতিমা উভয়েরই নির্মাণ কার্য সদ্য সমাপ্ত হয়েছে। এখন অপেক্ষা শুধু মন্দির নির্মাণের জন্য একটি শুভ দিনের। এই অপেক্ষার মাঝে দেবী প্রতিমা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায়, তার জন্য তাকে রাখা হলো একটি বাক্সের মধ্যে। কিন্তু এর পরেই ঘটল একটি অদ্ভুত অলৌকিক ঘটনা। দেখুন, মন্দির উদ্বোধনের জন্য শুভ দিনের অপেক্ষায় সদ্য নির্মিত দেবী প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণেই তাকে বাক্সবন্দি করা হলো। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রানীমাকে দেবী স্বপ্নে এসে বললেন, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখবি? আমার যে বড় কষ্ট হচ্ছে। এই বাক্সের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে। যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। স্বপ্নটি দেখা মাত্র সেই দিন ভোরবেলা রানীমা দৌড়ে গেলেন, আর বাক্সবন্দি দেবী প্রতিমাকে যেই মাত্র বার করা হলো, সকলেই রীতিমতো হতবাক।
সেদিন সেখানে উপস্থিত রাজবাড়ির সমস্ত মানুষ সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন গরমে মানুষ যেভাবে ঘামিয়ে ওঠে, তেমনি বাক্সের মধ্যে থাকার ফলে দেবী প্রতিমাও ওই একইভাবে ঘেমে উঠেছেন। এমন ঘটনার পরেই রানীমা আর শুভ দিনের অপেক্ষা না করে ওই স্নান যাত্রার দিন পূর্ণিমার দিনেই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করলেন। পূর্ব পরিকল্পনা মাফিক মন্দির প্রতিষ্ঠার সমস্ত কাজকর্ম তখন বেশ ঠিকঠাকই চলছিল। এদিকে রানীমা প্রস্তুতি নিচ্ছেন দেবীকে অন্নভোগ দেওয়ার জন্য। আর এই কথাটা জানাজানি হতেই সেকালে রানীমাকে একটি তীব্র বিরোধের সম্মুখীন হতে হয়েছিল। দেখুন, রানীমা জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণই, এমনকি রানীর নিজ গুরু বা পুরোহিত, দেবীকে অন্নভোগ দিতে রাজি হলেন না। সমস্ত আয়োজন মুহূর্তের মধ্যে থমকে গেল। অবশেষে বিধান এলো কলকাতার চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তিনি বিধান দিলেন, রানীমা যদি ওই মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করেন তাহলে সেই ব্রাহ্মণ কর্তৃক দেবীকে অন্নভোগ দেওয়া অশাস্ত্রীয় কাজ হবে না। রামকুমারের এই বিধানে তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিত মহলে নিন্দার তীব্র ঝড় উঠেছিল। তথাপি সকল বাধাকে পিছনে ফেলে রানীমা এই কার্য সম্পাদনের জন্য রামকুমারকে আহ্বান জানালেন। রামকুমার তার কনিষ্ঠ ভ্রাতা গদাধর ওরফে রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে ঝামাপুকুর থেকে এলেন দক্ষিণেশ্বরে। আর রানীমার ইচ্ছানুযায়ী 1855 খ্রিস্টাব্দের 31শে মে বৃহস্পতিবার ওই স্নান যাত্রার দিন মহা ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠার শুভ কার্য সম্পন্ন হল। সেকালে শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠার দিনই রানীমার খরচ হয়েছিল প্রায় 2 লক্ষ টাকা। সব থেকে আশ্চর্যের ঘটনা কি ঘটেছিল জানেন? এই মন্দির তৈরির পশ্চাতে এতদিন যে ব্রাহ্মণেরা রানীমার তীব্র সমালোচনা করেছিলেন, মন্দির উদ্বোধনের দিন তাঁরাই আকণ্ঠ ভুরি ভোজন করে রানীমার দেওয়া মূল্যবান দান সামগ্রী 2 হাতে গ্রহণ পূর্বক আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। অর্থাৎ এই দক্ষিণেশ্বরের মন্দির তৈরির পশ্চাতে রানীমার যে আদম্য জেদ আর ইচ্ছা, তার কাছে তৎকালীন গোঁড়া হিন্দু ব্রাহ্মণ্য সমাজ হার মানতে বাধ্য হয়েছিল। বহু ঐতিহাসিক নথিপত্র ঘেঁটে জানা যায়, মন্দির প্রতিষ্ঠার আগের দিন ওই মন্দির প্রাঙ্গণে যাত্রাগান, কালী কীর্তন, ভগবত পাঠ, রামায়ণ পাঠ প্রভৃতির ব্যবস্থা করা হয়েছিল। আর সমগ্র মন্দিরটিকে অসংখ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছিল। মন্দির প্রতিষ্ঠার দিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে তৎকালীন সমগ্র দক্ষিণেশ্বর গ্রামটি উৎসবের আনন্দে মুখরিত হয়ে উঠেছিল। এবার আমি আপনাদেরকে দেখাবো এই দক্ষিণেশ্বর মন্দির চত্বর ও তার আশপাশে দেখার কি কি রয়েছে। দেখুন, এটি হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এটি হলো দক্ষিণেশ্বর মায়ের প্রধান গর্ভগৃহ। এটি হলো নহবতখানা, মা সারদা দেবীর বাসগৃহ। এটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণের সাধন গৃহ।
এটি হলো মন্দিরে মায়ের গর্ভগৃহে প্রবেশদ্বার। এটি হলো বিবেকানন্দ উদ্যান। এটি হলো মন্দিরের পেছনে অবস্থিত একটি পবিত্র জলাধার। এটি হলো পুজোর উপকরণ সংগ্রহের ডালাঘর। এটি হলো পঞ্চবটী। এখানে শ্রীরামকৃষ্ণদেব তোতাপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। এটি হলো বিখ্যাত সাধকদের মূর্তি দিয়ে গড়া শিষ্য বাগিচা। এটি হলো দক্ষিণেশ্বর গঙ্গার ধার। এটি হলো মা ভবতারিণীর জেটিঘাট। এই দুটি হলো বিবেকানন্দ সেতু ও নিবেদিতা সেতু। আর ওদিকে অবস্থান করছে বেলুর মঠ। এটি হলো রামকৃষ্ণের নিজের হাতে লাগানো একটি বট গাছ। দক্ষিণেশ্বর কালী মন্দিরে মূল মন্দিরটি 3 তলা। উপরের 2টি তলে 9টি চূড়া বণ্টিত হয়েছে। মন্দির দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। মূল মন্দিরটির বিপরীতে যে 12টি শিব মন্দির রয়েছে সেগুলি 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত। গর্ভগৃহে শিবের বুকের উপর মা ভবতারিণীর মূর্তিটি প্রতিষ্ঠিত। প্রায় 30 বছর রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেছিলেন। মূলত ঠাকুর রামকৃষ্ণের সহজ সরল জীবন আর অদ্ভুত পূজা পদ্ধতিতে আকৃষ্ট হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দক্ষিণেশ্বরে আসতে শুরু করলেন। এইভাবে ক্রমে ক্রমে এই মন্দিরটি হয়ে উঠল একটি তীর্থক্ষেত্র। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ইতিহাসটি জানার সুযোগ করে দেবেন। তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।